শুরুতেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই নবগ্রাম অমর চাঁদ কুণ্ড কলেজের বাংলা বিভাগ এবং বিশেষ করে সুদীপ্ত ঘোষ এবং জয়গোপাল মণ্ডল, কবি, ডক্টর, অধ্যাপক, আমার একজন বন্ধু মানুষও বটে। এবং আজকের এই আয়োজনের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতাও বলা চলে। তার কারণ আজকে যে সময় আমরা অতিক্রম করছি, বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এমনকি সারা পৃথিবীব্যাপী একটি মানবিক অস্থিরতা এবং মানবিক বিপর্যয় চলছে, তখন এমন বিষয় নিয়ে এবং এমন কবি এবং কবিতার বিষয় নিয়ে এই আয়োজনটি আসলে খুব প্রয়োজনীয়। তার কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ এবং পরবর্তী সময়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার এবার শতবর্ষ পূর্তি হচ্ছে বা পূর্তি হয়েছে, এবং জীবনানন্দ দাশ এবং নজরুল ইসলাম ইতিমধ্যেই শতবর্ষ পেরিয়ে যাওয়া প্রায় 60 শতাব্দী অতিক্রম করেছে। এবং খুবই আশ্চর্য বটে, বাংলা সাহিত্য এটা একটি বিরল একটি দৃষ্টান্ত যে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ একই বছরে জন্মগ্রহণ করেছিলেন, 1899 সালে। এবং জীবনানন্দ দাশ কাজী নজরুল ইসলামের চেয়ে বয়সে কয়েক মাস বড় বা জ্যেষ্ঠ ছিলেন, কিন্তু বাংলা কবিতায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাশের প্রায় 1 দশক আগে প্রতিষ্ঠা পেয়েছিলেন। এমনকি বলা চলে যে জীবনানন্দ দাশ কাজী নজরুল ইসলামের উত্তর সাধক হিসাবে নিজেকে প্রাথমিকভাবে প্রকাশের জায়গায় নিয়ে এসেছিলেন। যেমন আমরা যদি বলি যে 1927 সালে, আমি জীবনানন্দ দাশকে নিয়ে একটু বেশি কথা বলবো, একটু তুলনামূলক কথা বলবো, তার কারণ আজকে জীবনানন্দ দাশের যেহেতু মানে আপনার 126তম জন্মদিনের নিয়েও আমরা কথা বলছি। আর এই দুই কবি, বিশেষ করে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশকে আপাত বিপরীতমুখী এবং বিপরীত চরিত্রের এবং বিপরীত বাক এবং স্বরের কবি মনে হলেও মূলত আসলে দুই কবির মানুষ গঠনের দিকটি একই রকম, বা মানে একই মানে বিনতে আসলে দুটি কুসুম, এবং দুজন কবি আসলে বলা চলে একই বিষয় নিয়েই আসলে কাজ করেছেন সারা জীবন, এবং তাদের যে নানা বৈচিত্র্য সেটি হয়তো স্বরের, বাক ভঙ্গির, কিন্তু বিষয়ের ক্ষেত্রে আসলে খুব বেশি বিচ্ছিন্ন নয়। 1927 সালে জীবনানন্দ দাশের ঝরা পালক প্রকাশিত হলো। তখন তার কণ্ঠস্বরের মধ্যে, যেমন আমরা জানি যে তিনি বলছেন, জয় মানবের জয়, কোটি কোটি বুকে কোটি ভগবান, আঁখি মেলে জেগে রয়। এই যে বিষয়টি অনেকটা আমরা জানি যে মানবতাবাদী যে উচ্চারণ কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত বা মোহিতলাল মজুমদার, তারা যে ধারার মধ্য দিয়ে শুরু করেছিলেন, জীবনানন্দ দাশও ঠিক একই ধারায় এবং একই শিক্ষায় তার কবি জীবন এবং কবি মানুষ গঠন করেছিলেন। এমনকি আমরা এই বিষয়গুলিকে প্রায় জীবনানন্দ দাশের জন্য প্রায় সারা জীবনই দেখেছি। এমনকি আমরা যদি বলি যে যখন জীবনানন্দ দাশ 46-47-এর দিকে, অর্থাৎ 46-এ যখন কলকাতা গ্রেট কিলিং হচ্ছে, হিন্দু মুসলিম যে মহা দাঙ্গা এবং ভারতবর্ষে যে দাঙ্গা ছড়িয়ে পড়ে
ভারতকেও ভাগ করেছিল, এমনকি বাংলা ভাগেও সেটি একটি সহায়ক ভূমিকা পালন করেছিল। সেই সময় কাজী নজরুল ইসলাম আসলে তার আগেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা জানি 1942 সালের 9 জুলাই কলকাতা রেডিওতে কাজ করার সময় কাজী নজরুল ইসলাম আসলে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে আর কখনো তার সুস্থতা ফিরে আসেনি। আমি বলছি যে এই যে যখন কাজী নজরুল ইসলাম 42 সালে বা রবীন্দ্রনাথ 41 সালে মানে যখন বলা চলে এক অর্থে একজনের শারীরিক বিদায়, একজনের মানসিক বিদায়, এবং কাজী নজরুল ইসলাম তিনি প্রায় আরো 34 বছর বেঁচে ছিলেন বাকরুদ্ধ হয়ে। কিন্তু এই যে বাণী হয়তো রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, এবং রবীন্দ্রনাথের নিজের একটি আকাঙ্ক্ষা ছিল, আমরা রবীন্দ্র জীবনের মধ্যে কাজী নজরুল ইসলামের একটা স্ফুরণ দেখতে পারি। সেটি হলো বিশেষ করে রবীন্দ্রনাথ যে বিষয়টি তার চিন্তায়, কাজে বা তিনি করে উঠতে পারেননি, ঘাটতি ছিলেন, তার কাছে সেটি মনে হয়েছিল এটি কাজী নজরুল ইসলামই আসলে সেইটার একটি কণ্ঠস্বর হয়ে এসেছে। যেমন তার এই কালে কাজী নজরুল ইসলামকে এত খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে 30-এর কবিদের বা তার সমসাময়িক কবিদের উপলব্ধি করতে যে সমস্যাটি হয়েছিল, সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে হয়নি। তার কারণ আমরা জানি যে সেই মানে 1920 সালে সত্যেন্দ্রনাথ দত্তের যখন প্রয়াণ দিবসে যে অনুষ্ঠান আলবার্ট হলে করা হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে ডেকে পাশে বসিয়েছিলেন। তো পাশে বসানোর বিষয়টি 20 সালে একজন 20-21 বছরের কবি, এবং যিনি যখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী আছেন, তিনি মনে করে হয়তো প্রেসিডেন্সি জেলে, এবং তিনি নজরুল ইসলাম যখন অনশন করছেন এবং 41 দিন একটানা অনশন, এটিও আসলে একটি বিরল ঘটনা, যেটি আমরা বলি যে শুধুমাত্র ভারতের যে বিপ্লবীদের হয়তো দু একজন এই পথে অগ্রসর হতে পেরেছিলেন। কারণ একই সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম কবি এবং বিপ্লবী, কবি এবং বিদ্রোহী যে তার সত্তা, সেই সত্তায় যখন রবীন্দ্রনাথ কাজীর জীবন বিপন্ন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে তাকে তার বসন্ত নাটিকা উৎসর্গ করছেন, এবং একটি জেল কর্তৃপক্ষের কাছে, ব্রিটিশ জেল কর্তৃপক্ষের কাছে একটি টেলিগ্রাম পাঠাচ্ছে, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এটি কিন্তু খুব সহজ কোনো কথা নয়। তার কারণ হলো যে একজন 23-24 বছরের একজন তরুণ কবি, একজন নোবেল লরিয়েট, তাকে টেলিগ্রাম পাঠাচ্ছে, এবং তাকে যখন জেলে এই বসন্ত নাটিকা পাঠানো হলো, তখন জেলর এটা বিশ্বাস করতে পারেনি যে সত্যিই মানে একজন নোবেল লরিয়েট ট্যাগো কাজীকে বা এরকম জেলের একজন মানে জেলবন্দিকে একটা বই উৎসর্গ করেছেন। কেননা কাজী আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রায় অধিকাংশ বই তার নিজের পরিবারের মধ্যে এবং খুবই ঘনিষ্ঠ জনের মধ্যে আসলে উৎসর্গ করেছেন। এটি একটি ব্যতিক্রম ঘটনা, যদিও উপনিবেশিক জেলার বা জেল কর্তৃপক্ষ টেলিগ্রামটি পৌঁছে দেননি। যে টেলিগ্রামে একজন কবির জীবন বেঁচে যেতে পারত বা জীবন সংশয় ছিল, সেই কবির জন্য যে টেলিগ্রামটি উপনিবেশিক সরকার বা তার জেল কর্তৃপক্ষ সেটি পৌঁছায়নি। আমি এই বিষয়টি উল্লেখ করলাম এই জন্য যে 42 সালে বা যখন নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে বাংলা, ভারত এবং স্বাধীনতা ও উপনিবেশিক উত্তর এই অঞ্চল কেমন হবে, সেটি যখন অবসান ঘটছে, অর্থাৎ
দুজন কবিরই সৌভাগ্য যে তারা আসলে যে বিষয় নিয়ে বা যে ভারত বা যে বাংলা নিয়ে কাজ করেছিলেন, সেই বাংলা এবং যে ভারত পরবর্তীকালে এই অঞ্চলে যে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, সেটি আসলে তাদের কাম্য ছিল না। বিশেষ করে কবিগুরু এবং বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুজনই এই চাওয়াটি তাদের প্রত্যাশার মধ্যে ছিল না, এবং তাদের কাজ সম্পূর্ণভাবে একটি সমগ্র বাংলা বা কখনো কখনো ভারতবর্ষ নিয়েও ছিল। যেমন এক্ষেত্রে আমি একটি উল্লেখ করি যে যখন ভারত ভাগের প্রশ্নটি বা ভারত স্বাধীনতার প্রশ্নটি উঠল, ভারত ভাগের নয় বটে, তখনও যখন কবিগুরু ভারতের ভাষা প্রসঙ্গে তিনি একটি সর্বভারতীয় ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে হিন্দির পক্ষেই কিন্তু তার একটি মতামত ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি আপনি লক্ষ্য করেন, জীবনানন্দ দাশ কিন্তু তিনি মানে আমি তার রাজনৈতিক সচেতনতার কথা বলার জন্য এই বিষয়গুলিকে অবতারণা করছি। যেমন তিনি বাংলাকেই মনে করেন যে বাংলাই আসলে মানে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হওয়া উচিত। এই 46 সালে যখন বা এই গ্রেট কিলিং হচ্ছে, আমরা জানি যে জীবনানন্দ দাশ তখন কবিতা লিখছেন 46-47-এর সেই দাঙ্গা নিয়ে, মানুষ মেরেছে আমি, তার রক্তে আমার শরীর ভিজে গেছে, তো পৃথিবীর পথে নিহত ভ্রাতার ভাই আমি। তো এই 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 প্রসঙ্গটি আমি বলছি যে রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ দাশ একই আসলে কবিতার বিষয়গত, এমনকি বিদ্রোহ, যেমন আমরা পরবর্তীকালেও অনেক সময়ই দেখেছি যে যখন জীবনানন্দ দাশ বলছে, কে বলে হিন্দু বসিয়া রয়েছে একাকী ভারত জাকি, মুসলমানের হস্তে হিন্দু বেঁধেছে মিলন রাখি। এই বাক্যগুলি বা এই কবিতার চরণগুলি যখন আমরা পাঠ করি, তখন নিঃসন্দেহে আমাদের নজরুলের একটি কণ্ঠস্বর আমরা শুনতে পাই, হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ, সন্তান মনমান। এই প্রাথমিক পর্যায়গুলিকে আমরা যদি একটি তার ব্যাপকতা এবং আকাঙ্ক্ষা যদি জানতে পারি, যেমন কাজে জীবনানন্দ দাশের যে কণ্ঠস্বরের কারণে হয়তো বিশেষ করে নগর বিবিক্ত মানুষের যে একাকিত্ব, সেইটাকে আমরা হয়তো একটু গুরুত্ব আরোপ করেছি বেশি, কিন্তু কাজে জীবনানন্দ দাশ সর্বদাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তিনি বলছেন, মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, অতীতের থেকে উঠে এসে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার হিসাব নিতে আসে। আমরা এই কবিতাগুলিকে কখনো আলাদা করে যদি জীবনানন্দ দাশের জন্য আমরা পাঠ করি, তাহলে আমরা দেখব যে জীবনানন্দ দাশ আসলে সারা জীবন তার যে ইতিবাচক যে চিন্তা, সেই চিন্তা তিনি তার পরিবার থেকে, পিতা সত্যানন্দ দাশ বা মা কুসুম কুমারী দাশের কাছে থেকে যে শিখেছিলেন, জেনেছিলেন, যে ইতিবাচকতা, যে সত্য তিনি আবিষ্কার করেছিলেন, এদেশের মাঠ ঘাট, ভাটফুল নদী এবং মানুষ তার সঙ্গে যে একাত্মভাবে বেড়ে উঠেছিলেন, এবং সেটাই তার ভাষা আবিষ্কারের কিছু হয়তো ডিকশনের ক্ষেত্রে আমরা আলাদা হয়তো দেখব। তার দুটো কারণ হলো, একটি হলো যে 30-এর দশকে এসে, বিশেষ করে 30-এর প্রধান 5 জন কবির কথা, যেটিকে আমরা হয়তো এটিকে তথাকথিত হয়তো বলা যেতে পারে, কারণ এরকম একটি ব্যাকেট বন্দি করতে চাইনি, তবু আলোচনার জন্য বলি যে এটি হতে পারে যে পঞ্চ পাণ্ডবের যে প্রকল্প, সেখানে জীবনানন্দ দাশ বা বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী সবাই ইংরেজি সাহিত্য স্কলার, ইংরেজি সাহিত্য পড়েছেন, এবং সবাই ইংরেজি সাহিত্যের
এমনকি আমরা জানি যে বুদ্ধদেব বসু সহ সবাই প্রথম শ্রেণী পাচ্ছেন, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যখন ইংরেজ দেশে ইংরেজি ভাষা এবং তার যে ডিকশন তৈরি করতে চাচ্ছে, তার মধ্যে কিন্তু তারা বড় হয়েছেন, তারা বেড়ে উঠেছেন। তাদের ভাষা, বিশেষ করে তৎকালীন সময়ে যে কবি সাহিত্যিক, এমনকি একই সময় হয়তো আমরা দেখছি যে দুটি বিখ্যাত কবিতা, যখন কাজী নজরুল ইসলামের চেয়ে ডব্লিউ.বি. ইয়েটস অনেকটা বড় বয়সে, কিন্তু যখন ওয়েস্টার্ন লেখা হচ্ছে এবং বিদ্রোহী কবিতা লেখা হচ্ছে, তখন একই সময়ে, এবং তখন পাশ্চাত্য কিংবা ইউরোপ উপনিবেশ বা কলোনিয়াল শাসন গুটিয়ে নেওয়ার সময় চলে এসেছে, এবং এদিকে ভারতের কিংবা বাংলার একটি উত্থান হচ্ছে। সেই উত্থানের অংশটি আসলে আমরা নজরুলের এই বিদ্রোহী কবিতার মধ্যে আমরা দেখতে পেলাম। এই দেখার বিষয়গুলিকে আসলে কবিতা সর্বদাই হলো বিষয় কেন্দ্রিক আলোচনা, যদিও কবিতার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। তার কারণ আমরা এটা জানি যে কবিতা হওয়ার জন্য বিষয় গৌরব যেমন প্রয়োজন আছে, শৈলী হলো তার প্রধানতম বিষয়। যেমন আমরা আজকে যে প্রধানত দুজন কবিকে নিয়ে আলোচনা করছি, তার জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রতি সমূহ শ্রদ্ধা রেখেই বলছি। তার কারণ তিনি প্রচন্ডভাবে মানবতাবাদী, তাদেরই উত্তরসূরি, এমনকি তার নিজেরও একটি ভাষা বৈশিষ্ট্য শৈলী আছে, যেটা জীবনানন্দ দাশ কিংবা কাজী নজরুল ইসলাম, এমনকি 40-এর অন্য কবিদের সঙ্গেও, সুভাষ হোক, ফররুখ হোক বা অন্য কোনো কবির সঙ্গেও তার কিন্তু কণ্ঠস্বরটি যায় না, কিন্তু তার বিষয়ও একটি মানবতাবাদী বিষয়। কিন্তু কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের ক্ষেত্রে বাংলা সাহিত্যের যদি আমরা এই 30-এ এসে থামতে হয়, তাহলে তার আগে আমরা বিশেষ করে আধুনিক পর্বে ব্রিটিশ এদেশে আসার পরে, ফোর্ট উইলিয়াম কলেজের পরে কিংবা মেঘনাদ বধের পরে আমরা 4 জন কবিকে আবিষ্কার করতে পারি, বা 4 জন কবিকেই আসলে এটা কোনো বিতর্কের বাইরে রেখে বলতে হয় যে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। তার কারণ হলো তারা যদি বাংলা কবিতাকে ঠিক এই একটি কাল পর্বের মধ্যে দিয়ে না নিয়ে যেতেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে বোঝা প্রায় সম্ভব হতো না যে ভাষা এবং কবিতা কিভাবে আসলে ক্রিয়া করে এবং কিভাবে তা আলাদা হয়ে যায়, কিভাবে তার যুগ ধর্মকে ধারণ করে। এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা কবিতার আসলে কবিতা সর্বদাও এক ধরনের ব্যাখ্যা হওয়ার দাবি রাখে। তার কারণ, এই দাবি রাখার প্রধান কারণ হলো যে কবিতা মূলত ভাষার একটি আর্কাইভ হিসাবে, আমরা যে অতীত মানুষকে ছেড়ে আসি বা অতীত মানুষ আমাদের ছেড়ে যায়, তা শুধু আমাদের জন্য একটি ভাষা কণ্ঠস্বর রেখে যায়। সেই কণ্ঠস্বর শুধুমাত্র আমরা শুনতে পাই প্রায় কবিতার মাধ্যমে, যেটি চর্যাপদ থেকে যে সূচনা হয়েছিল, কিংবা মধ্যযুগে যে আমরা মূলত শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে, কিংবা পরবর্তীকালে আমরা রোমান্টিক মুসলিম কবিদের লেখা রোমান্টিক প্রণয় উপাখ্যান বা মঙ্গল কাব্য কিংবা বৈষ্ণব পদাবলীর যে জগৎ হয়ে আমরা যেটা তথাকথিত আধুনিকতায় পৌঁছালাম, এই তথাকথিত শব্দটির একটি প্রয়োজনীয়তা সবসময় থাকে এই কারণে যে আধুনিক বললেই আমাদের মধ্যে এক ধরনের কাট আপ করার মানসিকতা, যে আমরা যেন আমাদের পূর্বপুরুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, কোনো না কোনো ভাবে কেউ যেন আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছিল, ভারতচন্দ্রের সঙ্গে বিচ্ছিন্ন করে দিয়েছিল, যিনি আসলে কবিতার আসলে অনেকটা বলা চলে যে একটি মিথস্ক্রিয়া তার হাতে রচিত হয়েছিল। এটি প্রায় আমরা ভুলে যাই। যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন কয়ে, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, অতএব কই ভাষা জবানি মিশাল। এই যে মানে আমি বলছি যে এইটা একটি আধুনিকতা। জবানি মিশাল আধুনিকতা বলতে দুইটা বিষয় এখানে তাত্ত্বিকভাবে হয়তো ইংরেজের যে মডার্নিজমের সঙ্গে আমরা যে আধুনিকতার কথা বলতে চাই, সেটা হলো চিরকালীনতা। অর্থাৎ সে ওই কালে যেমন সেটি
চির প্রয়োজনীয় এবং সেই মানুষের জন্য ছিল, এবং আজকের কালেও সেটি পাঠ হচ্ছে, যেটি জীবনানন্দ দাশ বলতে চেষ্টা করেছেন। এমনকি তিনি কাজী নজরুল ইসলামের কে নিয়েও একটি প্রবন্ধ লিখেছিলেন, এবং তিনি সেই প্রবন্ধে কাজী নজরুল ইসলামকে বলেছিলেন যে কাজী নজরুল ইসলাম মূলত বাংলার কবিতার শেষ স্বায়ত্ত সন্তান। এটা খুবই মানে উল্লেখযোগ্য একটি, আমার মনে হয় যে নজরুল ইসলামকে নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু জীবনানন্দ দাশ যেটি আবিষ্কার করলেন যে বাংলা কবিতার শেষ স্বায়ত্ত সন্তান, অর্থাৎ বাংলাকে বা অন্য অন্য কণ্ঠস্বর নিয়েও কিন্তু জীবনানন্দ দাশ কথা বলেছেন। সেই কণ্ঠস্বরগুলি তিনি যখন সুধীন্দ্রনাথ দত্ত তন্নি লিখছেন তখন, কিংবা বিষ্ণুদে, তাদের লেখা নিয়েও কিন্তু জীবনানন্দ দাশ মন্তব্য করতে চেয়েছেন যে আসলে তারা মূলত রবীন্দ্রনাথের একটি অন্তর্যামী শিষ্যই যেন এই কবিতাগুলি লিখছেন। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে রবীন্দ্রনাথের মূলত রবীন্দ্রনাথ অনুসারী হয়ে যেসব কবিদের বিকাশ হয়েছে, আশ্চর্যজনকভাবে কাজী জীবনানন্দ দাশের বিকাশ কিন্তু সেখান থেকে শুরু হয়নি। এমনকি রবীন্দ্রনাথ নিজেও সেটি হয়তো বা লক্ষ্য করেছিলেন, যার জন্য তিনি বলেছেন যে ভাষার প্রতি এত মানে জবরদস্তি কেন করো। তার কারণ হলো যে তিনি, আমরা জানি যে অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে যদিও রবীন্দ্র ব্যবসা শিখেননি, তারপরও রবীন্দ্রনাথ ছাড়া তো আসলে 30-এর কবিদের যেমন আলাদা হওয়ারও কোনো জায়গা ছিল না, তেমন তার স্বর বিষয়কে অস্বীকার করারও কোনো উপায় ছিল না। কিন্তু জীবনানন্দ দাশের ক্ষেত্রে হয়েছে হলো এই যে বাংলার যে একটি আলাদা নিজস্ব প্রাণ আছে, যেটি হলো 30-এর কবিদের ইংরেজি আনা বা ইংরেজি পাঠনের মধ্য দিয়ে কবিতাকে বৈশ্বিক করে তোলার যে দায় নিলেন জীবনানন্দ দাশ, সেই কবিতাকে ঠিক বৈশ্বিক করলেন বটে, বা টি.এস. এলিয়ট বলি, বা যেটা বুদ্ধদেব বসু বলতে চেয়েছেন, কিন্তু তিনি কিন্তু মূলত বাংলার যে বাংলা ভাষার যে পরিভাষা, যে ইডিয়ম ফ্রেজ তিনি তৈরি করতে চেয়েছেন কবিতাতে, সেটি কিন্তু একটি অনন্য একটি মাত্রা, এবং সেই মাত্রাটাকে জীবনানন্দ দাশ কিন্তু মধ্যযুগেরও একটি বড় পাঠের মধ্য দিয়ে গিয়েছে। তার কারণ আমি যেটা মধ্যযুগের কথা বলতেছিলাম, সেই মধ্যযুগে যে আমরা জানি যে একটি বাঙালির একটি সম্মিলিত চিন্তা, কবিতা, সাহিত্যে, বিশেষ করে জনজীবনে, লোকজীবনে এটা তৈরি হয়েছিল। যেমন আমি বলি যে কেতকাদাস ক্ষেমানন্দ যখন বেহুলার পুরাণ লিখছেন, তখন কিন্তু তিনি তার বেহুলার যে নিশ্ছিদ্র বাসর ঘরে তিনি অনেক উপাচার রাখছেন, যে যাতে কালমনসা ঢুকতে না পারে। এমনকি সেটার সঙ্গে সেই মনসার ঘরে একটি, সেই বেহুলার বাসর ঘরে একটি কোরআন শরীফও রাখছেন। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাঙালি মুসলিম কবিগণ, বিশেষ করে আলাউলের কথা কিন্তু জীবনানন্দ দাশ বিশেষভাবে বলেছেন, যিনি পদ্মাবতী লেখক হিসাবে এবং তার ভাষা এবং বিষয় হিসাবে তিনি কিন্তু এটা উল্লেখ করেছেন যে এটি একটি বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এমনকি যে কথা আমি এর আগেও অনেকবার বলেছি, যে মুসলিম মধ্যযুগের কবি যখন লিখতেছেন যে আপনার আমরা জানি যে ইয়াকুব একজন নবী, তার পুত্র হারিয়ে গিয়েছে ইউসুফ, এবং ইউসুফ জুলেখা লিখছেন শাহ মোহাম্মদ সগীর, তিনি বলছেন আমি জনে জনে যাব, পুত্র ভিক্ষা মাগব, যে ধর্ম পুত্র ভিক্ষা দেবে সেই ধর্ম আমি গ্রহণ করব। এই যে জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম কোন মানসিকতার উত্তরাধিকার হয়ে নিজেদেরকে তৈরি করেছেন, এই তৈরি করার বিষয়টি কিন্তু মধ্যযুগের ব্যাপক মানে উপাদান ছিল। আমরা জানি এমনকি যে স্বাধীন সুলতানি আমলে যখন মহাভারত এবং রামায়ণ অনুবাদ হচ্ছে, তখন একটি মহাভারত অনুবাদ করছেন
ছুটি খার বা পরগালি খা আর তত্ত্বাবধানে যিনি আরাকানের একজন রাজা, এবং মহাভারতের নাম পরগালি মহাভারত। এই যে আমরা বলছি যে বাঙালি যে বর্ণ বা তার যে বিশেষ করে উচ্চ বর্গের বাইরে তার যে ভাষা এবং লোক চিন্তা তৈরি হয়েছে, সেই চিন্তার মধ্য দিয়ে যে বাংলা পরিচালিত হচ্ছিল, সেই বাংলা ব্রিটিশ এসে যখন তার নতুন একটি বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেই বিচ্ছিন্নতা আবার নতুন করে ঘুচিয়ে দিতে চেষ্টা করলেন। এক হাতে আসলো, যেমন মাইকেল মধুসূদন দত্তের হাতে যেটা আসছে আমরা জানি কিভাবে আসলো, সেটা হলো যে ফর্মটা তিনি নিয়ে আসলেন পশ্চিম থেকে, এবং তিনি উপাদান হিসাবে, বিষয় হিসাবে ভারতীয় সকল বিষয় এবং সব ধরনের কবিতা, সেটি চতুর্দশপদী বলি, এমনকি গীতি কাব্য, অনেকেই হয়তো বলবেন বা রবীন্দ্রনাথ তিনি লেখেননি, মহাকাব্য লেখেননি বটে, কারণ সেই সময় মহাকাব্য লেখার সময় নয়, কিন্তু যে গীতিকাব্যের তিনি জয় জয়াকার করছেন, তিনি যখন বলছেন যে বিহারী লালই হলো তার মূলত ভোরের পাখি, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এইটি আসলে ব্রজবলি বা ব্রজাঙ্গনা কাব্যে সেই বিষয় মধুসূদনই এটা সম্পন্ন বা তার সূচনাটা করেছিলেন। এই সূচনার পথ ধরে আসলে একটি বাংলা নির্মাণের যে নির্মিতিটা ছিল, সেই নির্মিতিটা আসলে তৈরি হয়েছিল কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের হাতে। এবং আমরা আজকে যেমন আমরা নানা সময়ে বলতে চাই যে এখন একটি বিতর্ক অনেক ক্ষেত্রে আমরা দেখি, কারণ সম্প্রতি একটা বিষয় নিয়ে আমি লিখেছিলাম। কেন বলছি যে ওই দেশ পত্রিকা একটি প্রচ্ছদ করলেন, প্রচ্ছদে এসে দেখা গেল যে জীবনানন্দ দাশের হয়তো ছবিটি আগে, কাজী নজরুল ইসলামের ছবিটি পরে। এটি বড় কোনো বিষয় নয়, কারণ যেটি যদি আমরা বয়স ধরি, তাহলে তো জীবনানন্দ দাশ কাজী নজরুল ইসলামের চেয়ে 3 মাসের মতো বড়। আবার যদি আমরা কবিতায় প্রতিষ্ঠা ধরি, তাহলে দেখা যাবে যে কাজী জীবনানন্দ দাশ মূলত কবি হয়ে উঠছেন বা ব্যাপক পরিচিতির দিকে যাচ্ছেন, কিংবা তাকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন 1936 সালে যখন তার ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হচ্ছে, বা প্রকাশের আগেই যখন বুদ্ধদেব বসু এই গ্রন্থ নিয়ে লিখছেন, এবং এটি যে একটি চিহ্নিত একটি নতুন ধারার কবিতা সেটি বলছেন। কবিতার ক্ষেত্রে বয়স হয়তো কোনো বিষয় নয়, বা এই তর্ক হলো একটি কুতর্ক। তার কারণ হলো যে আমরা যখনই উচ্চারণ করব মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ দাশ, তখন প্রত্যেকেই স্বায়ত্ত একটি মানে অধিকার নিয়ে বা এক ধরনের ডোমিনেশন নিয়ে, এক ধরনের হেজিমনি নিয়ে কিন্তু তারা বাংলা সাহিত্যের মধ্যে অবস্থান করছে, যা থেকে আমরা কখনোই হয়তো মুক্তি পাবো না, বা কখনো মুক্তি পাওয়া উচিতও না, বা মুক্তি পাওয়ার দরকারও হয় না। তার কারণ অনেক হয়তো আলোচনার মধ্যে আমরা যাই, যখন আমরা যদি এই কাজী নজরুল ইসলামকে আমরা লক্ষ্য করলাম, সম্প্রতি বাংলাদেশ এবং কলকাতাতেও দেখলাম যে কাজী নজরুল ইসলামের সেই ভাঙার গান প্রকাশের 100 বছর পূর্তি হতে যাচ্ছে, বা পূর্তি হলো গত বছর। এবং তখন এই কারারই লৌহ কপাট গানটি বা এরকম অসংখ্য গান চারিদিকে আসলে মানে গীত হচ্ছিল। এই গীত হওয়ার বিষয়টি, অর্থাৎ একটি বিদ্রোহী সত্তা কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের মধ্যে ছিল, যে বিদ্রোহী সত্তা আমাদের কালে কালে লাগে। যেমন একজন অনেকেই জিজ্ঞাসা করেন যে এই বিদ্রোহী সত্তা জীবনানন্দ দাশের নেই মনে করে অনেকেই জীবনানন্দ দাশের প্রতি আজকে নগদ জীবনের বিচ্ছিন্নতাকে তাদের উপভোগ্য বলে মনে করেন, কিন্তু না। জীবনানন্দ দাশের প্রায় প্রতিটি মুহূর্তে হাইডেন খুলে কুষ্ঠ রোগী চেটে নেয় জল, কিংবা নগর জীবনের যে যন্ত্রণা, টুকরো টুকরো যে মানে যে আজকে যদি জন্ম না হতো রাজহংসী, বা এই যে গুলির শব্দে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে ঘটনাগুলি, সেটি বলেছেন। এবং আমি ফ্রান্স ফানো, একজন পোস্ট কলোনিয়াল লিটারারি একজন ক্রিটিক এবং তাত্ত্বিক, তিনি যেমন বলতে চেয়েছেন যে আসলে সবচেয়ে বড় সত্তা হলো, বিশেষ করে কলোনাইজড মানে কোনো দেশের কলোনাইজড কোনো পিপল যখন কলোনাইজারদের
গুলি করে মারেন, তখন আসলে মূলত তারা মাটির স্বাদ পান। এই নিজের মাটির উপর দাঁড়ানোর দুজন কবির নাম, একজনের নাম কাজী নজরুল ইসলাম, একজনের নাম কাজী একজনের নাম জীবনানন্দ দাশ। এবং আপনারা লক্ষ্য করবেন যে এই দুই কবির কিন্তু এই যুগ যন্ত্রণা আমরা কিন্তু খুব আলাদাভাবে বলতে পারবো না যে কোন কবি আসলে বেশি দুঃখ কষ্ট পৃথিবীতে ভোগ করেছিলেন তার সাহিত্যের জন্য। কারণ যে আমরা জানি যে মাত্র কয়েক বছর জীবনানন্দ দাশকে চাকরি করতে হয়েছিল, যদিও তিনি অনেকটা সোনার চামচ মুখে দিয়েই জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার মা কুসুম কুমারী দাস তিনি নিজে বেতুন কলেজে পড়েছেন, তিনি নিজে একজন কবি। কাজী জীবনানন্দ দাশ নিজে কিন্তু দেখা গেল যে এমএ পাস করার পরে থেকে তার দুর্গতি তৈরি হলো এবং বিয়ে করার প্রায় 5 বছরের মধ্যে কোনো চাকরি পেলেন না। আমরা অনেকেই হয়তো বলতে চেষ্টা করি এর সকল দায় যেন লাবণ্য দাসকে দিতে পারলে, বা কিংবা মানে আমরা জীবনানন্দ দাশের এই ব্যথা এবং বেদনা, এমনকি মাল্যবানের মতো উপন্যাসের চরিত্রকে আমরা দায়ী করতে চেয়েছি যে জীবনানন্দ দাশের নিজস্ব যন্ত্রণা আকারে। এটি আসলে একজন কবির জন্য আমি মনে করি যে এই ধরনের চিহ্নিতকরণ খুব একটা আর ভালো নয়। তার কারণ এটি হলো কবির একটি ক্ষমতা এবং স্বতন্ত্র, যেটা জীবনানন্দ দাশ একজন ভালো পিতা, ভালো একজন স্বামী, সেগুলি আসলে সঙ্গে ভালো কবি। এবং আমরা জানি যে যে কবির 21টা উপন্যাস লিখেছেন, শতাধিক গল্প লিখেছেন, জীবদ্দশায় একটু প্রকাশিত হচ্ছে না, এই কবি তো সেই মধ্যযুগের কবিদের মতো, যেটি হলো আমরা যেমন হরপ্রসাদ শাস্ত্রী না হলে আমরা যেমন জানতে পারতাম না যে চর্যাপদ বলে কিছু ছিল, আবার বসন্ত রঞ্জন বিদ্যবল্লভ না হলে আমরা হয়তো জানতে পারতাম না শ্রীকৃষ্ণ কীর্তন এই 20 শতকে এসে এইগুলি আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তেমনি জীবনানন্দ দাশ হলো তেমন একজন কবি যিনি আসলে মধ্যযুগ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগের সব ধরনের চরিত্রকে ধারণ করেছে। এই কবিকে আসলে দেখতে হবে নানা মাত্রা থেকে। এই কবিকে দেখা যাবে না শুধু নিজের দুঃখের সঙ্গে সম্পৃক্ত করে, অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত আমাদের স্ত্রী দ্বারা নিগৃহীত হই, আমাদের চাকরিস্থল দ্বারা নিগৃহীত হই, আমাদের চাকরি থাকে না, আর সেটা যদি আমরা মনে করি যে এটি জীবনানন্দ দাসীও কষ্ট, তাহলে এটি জীবনানন্দ দাশের প্রতি অবিচার, তার সৃষ্টিশীলতার প্রতি, এই মহান কবির প্রতি আসলে একটি অবিচার করা হবে। আসলে এই কবিদের কথা আমরা বেশি বেশি বলতে চাই, তার কারণ হলো আমরা আসলে এই কবিদের সময় এবং কাজকে আজও অতিক্রম করতে পারছি না, বা বলা চলে যে অনেক সময় আমরা মানসিক সংকীর্ণতায় আক্রান্ত হচ্ছে। এবং এই কবিদের যেমন কাব্য পাঠের চেয়েও বেশি প্রয়োজন হয়ে পড়েছে তাদের জীবন পাঠ, কেননা যে তারা একজন আসলে দার্শনিক। মানে বাংলা তো আসলে সেই অর্থে আধুনিক কালে আমরা দার্শনিক বলতে আমরা রবীন্দ্রনাথকে, কাজী নজরুল ইসলামকে বা জীবনানন্দ দাশকে বুঝতে চাই। বিশেষ করে যে নজরুল এবং জীবনানন্দ দাশকে, যাদেরকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের যে মানবিক সংকটগুলি যাচ্ছে সেই সংকটগুলি থেকে আমরা আসলে উত্তরণ হতে পারবো। এবং সেইটা ছিল, কিন্তু আমি একটি ছোট্ট গল্পের মতো বলে শেষ করতে চাই, সেটা নজরুলকে নিয়ে। সেটি হলো যে নজরুল জীবনী জানেন, আমি নজরুলকে নিয়ে বেশ কিছু কাজ করেছি দীর্ঘ সময়, 30 বছরের অধিক সময় ধরে। গত বছর আমার একটি নজরুল জীবনী নিয়ে উপন্যাস প্রকাশিত হয়েছে, তুমি শুনিতে চেও না। সেই উপন্যাসটি আমি মূলত নজরুলের তথ্য এবং তার সময় এবং তার বিশেষ করে বন্ধু বান্ধবের চিঠিপত্র এবং নানা যে সংকটগুলি তার মধ্যে, আমি শুধু একটি ছোট্ট গল্প করি যে তারা ছিল ভারত বা বাংলাদেশের বাংলার প্রকৃত আত্মা। সেই গল্পটি হলো, গল্প নয়, এটি তারাশঙ্করের একটি লেখা আছে, আপনারা পড়তে পারেন। যে আমরা জানেন যে নজরুলের স্ত্রী প্রমীলা নজরুল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, বিশেষ করে তিনি তার এক ধরনের প্যারালাইজড হয়েছিল যখন তার বয়স মাত্র 30 বছরের কোটায়, তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতার সময়ও দুটো গল্পই, আরেকটা গল্প সঙ্গে সঙ্গে
মাথায় এলো বলে বলছে। সেই গল্পটি বলেছেন জগৎ ঘটক। তিনি বলছেন যে যখন প্রমীলা মানে বৌদি অসুস্থ হয়ে পড়লেন, তখন সেখানে বিধানচন্দ্র, ডাক্তার বিধানচন্দ্র রায়কে নিয়ে আসা হলো। তিনি আসলেন এবং তিনি দেখলেন এবং তিনি বললেন যে তিনি একটু জগৎ ঘটককে বাইরে ডেকে নিয়ে বললেন, বা নজরুলের সামনে বললেন যে খুব অল্প দিনের মধ্যেই এই প্রমীলার এই রোগটি মেলানজাইটিস সম্ভবত এই রোগের নাম, এই রোগটি পা থেকে এর দিকে চলে আসবে, উপরের দিকে চলে আসবে, এবং যখন এটা বুকে বা মানে হৃৎপিণ্ডে বা হার্টে আঘাত করবে তখন তিনি মারা যাবেন। তো তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কতদিন হতে পারে, তো বললো যে 1-1.5 মাসের মধ্যে এই মানে এই ঘটনাটি ঘটবে। তো তখন কাজী নজরুল ইসলাম বললেন, যখন ডাক্তার বিধানচন্দ্র রায় প্রথম আপনার যিনি প্রধান মুখ্যমন্ত্রী এবং ভালো ডাক্তার হিসাবে কিংবদন্তির ডাক্তার আমরা জানি, আমি প্রায় একটু মজা করি বলি যে একজন মহান ডাক্তারের ছুরির নিচে 2 মহান কবি আসলে মানে তার জীবন অবসান হয়েছে। কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাস্থ্য ও ঝুঁকি নিতে পারবে না মনে করো, এবং বিধানচন্দ্র রায় ভেবেছিলেন যে কবিকে মানে অস্ত্রোপচার খুব জরুরি, এবং সেই অস্ত্রোপচার থেকে তিনি ফেরেননি, এবং এই 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 বিষয়টি হলো। তো তখন নজরুল বললেন জগৎ ঘটককে যে দেখ জগৎ, আমি এই তোর বৌদির অসুখ আর উপরে উঠতে দিচ্ছি না। তো তখনই তিনি বসে ওই তিনি তখন ওই ধ্যান, বিশেষ করে লালগোলা আপনার মানে মুর্শিদাবাদেরই মানে বহরমপুরের মানে বরদাচরণ মজুমদার শিষ্য হয়ে পড়েছেন, এবং তিনি ধ্যান করছেন, এবং ধ্যান করে তিনি একসময় ধ্যান ভেঙে জগৎ ঘটককে বললেন আর এই মানে তোর বৌদির অসুখ আর উপরে উঠবে না। তো দেখা গেল যে সত্যি সত্যিই এই মানে আমাদের প্রমীলার এই অসুস্থতা আর উপরে উঠলো না। 1-1.5 মাস পরে জগৎ ঘটকের সঙ্গে দেখা হলো বিধানচন্দ্র রায়ের। তিনি বললেন, জগৎ ঘটককে জিজ্ঞাসা করলেন যে নজরুলের স্ত্রীর খবর কি। তখন জগৎ ঘটক বললেন যে এই 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 গল্পটি বললেন। তো তিনি খুবই আশ্চর্য হলেন এবং বললেন যে কি জানি, আমাদের ডাক্তারি শাস্ত্রে তো এসব বলে না। তো আমি এই গল্পটি আসলে বলতে চাইনি, এর পরের গল্পটি বলার জন্যই আসলে এই গল্পটি মনে পড়লো, যেটি হলো যে এই প্রমীলা অসুস্থ হওয়ার পরে কাজী নজরুল ইসলাম শুনলেন যে মূলত লাভপুরে, অর্থাৎ বীরভূমের লাভপুর, যেখানে তারাশঙ্করের বাড়ি, সেখানে একটি তারা মন্দির বা একটা মহাপীঠ আছে। সেই মহাপীঠ থেকে মাটি, তারার মাটি মূলত হলো সেই জলজ শ্যাওলা, যেগুলি আসলে বাত রোগের জন্য উপকারী। তো তিনি নলিনীকান্ত সরকারকে সঙ্গে করে কাজী নজরুল ইসলাম ওই তারাশঙ্করের বাড়ির দিকে আহমদনগর স্টেশনে নেমে তার বাড়িতে গেলেন, এবং সেই দিনই মূলত তারাশঙ্করের একজন পুত্র মারা গিয়েছে। যে তারাশঙ্কর আমরা জানি যে অগ্রদানের মতো গল্প লিখেছেন, এটিও অনেকটা অগ্রদানের মতো। তিনি নজরুলকে এই তার পুত্র মৃত্যুর কথা বলেননি। এই জন্য বলেননি যে যদি এটা বলেন তাহলে কাজী নজরুল ইসলাম এখানে আসবেন না বা থাকবেন না। কাজী নজরুল ইসলামের সঙ্গে তার আগেও দেখা হয়নি। তো তিনি বলছেন যে যখন এই মন্দির থেকে বা ওই মাটি, বেলের মাটি আনার পরে তিনি যখন মন্দিরে মহাপীঠ মন্দিরে যখন ওই কুম্ভ আসনে যোগ করলেন, এবং তিনি বললেন যে আমি বড় বড় অনেক সাধককে দেখেছি, এরকম একটি অবস্থায় পৌঁছাতে পারে দেখিনি। তো তিনি যখন ঘেমে চোখ লাল হয়ে উঠলেন, উঠেই বললেন যে আজকে রাতে গানের আয়োজন করো।
তো তখন তারাশঙ্কর খুব খুশি হলেন, তিনি জানিয়ে দিলেন যে আজকে তারাশঙ্করের বাড়ি নজরুল গান গাবে। তখন অঞ্চল থেকে প্রচুর মুসলমান মানে নজরুলের ভক্ত, হিন্দু ভক্ত, নানা রকম দর্শক শ্রোতা আসলেন এবং এসে প্রথমের দিকে তিনি তিনি কিছু ইসলামী গানও গাইলেন, অন্যান্য গান গাইলেন। পরে রাত যত গভীর হলো তখন তিনি শ্যামা সঙ্গীত, বৈষ্ণব সঙ্গীত বা এগুলি গাইলেন এবং গাওয়ার পরে অন্দরমহলে যে মেয়েরা ছিল সবাই তার গান শুনে এমন একটি পর্যায়ে উপস্থিত হলো, তারাশঙ্কর বলছে যে আমি বলবো না যে কাজীর এই আয়োজনে আমার পুত্র মৃত্যুর বেদনা শেষ হয়েছিল, কিন্তু ভগবান বা ঈশ্বর যেন তাকে পাঠিয়েছিল এই আজকের এই আমার এই শোকের দিনে কাজী নজরুল ইসলামকে স্বয়ং তিনি পাঠিয়েছেন এবং তিনিই মূলত ভারতের মূল আত্মা। এই ভারতের মূল হিন্দু মুসলিম সম্মিলিত একটা মানে মানে চিন্তার যে এই আত্মা, এই দুই আত্মা জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলামের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং এরকম একটি আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খুব ভালো লাগলো মজিদ ভাই, অপূর্ব অপূর্ব অপূর্ব। ধন্যবাদ সম্মাননীয় মজিদ মাহবুব মহাশয়কে। তিনি যে সুদূর বাংলাদেশে ছিলেন তা আমরা হয়তো একটু ভাবতে পারিনি। এই কথা না বললে নয় যে সামনেই যখন 21শে ফেব্রুয়ারি, বাংলা যখন আমাদের মাতৃভাষা, কোথাও আমরা ভুলে গেছি এপার বাংলা ওপার বাংলা আলাদা নয়, আমরা সবাই এক। আমরা আপনার উপস্থিতিতে আপ্লুত। নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ এবং রানী ধন্যা কুমারী কলেজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা রাখি আগামী দিনেও আপনাকে এভাবে আমরা পাশে পাবো। ধন্যবাদ জানাই মাননীয় মহাশয়। আপনার সঙ্গে অনেকবারই আমার কথা হয়েছে, সশরীরে আপনাকে পাওয়ার আগ্রহ ইচ্ছে আমাদের থেকে গেল। এই আক্ষেপটুকুর রেশ আমাদের চলতেই থাকবে। আপনাকে যদি সামনে পেতাম, যন্ত্রের যন্ত্রণা যদি আমাদের সইতে না হতো তাহলে বোধহয় আরো ভালো লাগতো। আমাদের আপনাকে পাওয়া আরো মসৃণ হতো, আরো আপনার যে সাধু ভাষায়, সুস্বাদু ভাষায় আপনি যে পরিবেশন করেছেন, বাংলা সাহিত্যের আনাজ কানাজ কোথাও আপনি বাদ রাখেননি। হয়তো প্রশ্নোত্তরের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এবার কি প্রশ্ন আসবে। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা, অধ্যাপক, গবেষক মন দিয়ে শুনছেন আপনাকে দীর্ঘক্ষণ। আপনি যেভাবে মুর্শিদাবাদের খবর রাখেন, বাংলাদেশে, সুদূর বাংলাদেশে বসে বহরমপুরের কথা বললেন, আমাদের ভেতরে কোথাও যেন একটা আর্দ্রতা এসে গেল। আবেগে চোখ একটু ভিজে আসছিল, মনে হচ্ছিল আপনি ওপারে নেই, আপনি এপারেই আছেন। অন্নদা শঙ্করের কবিতার কথা মনে আসছিল যে ভাগ হয়ে গেছে, বিলকুল ভাগ হয়নি গো নজরুল। ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে পরে আবার কথা হবে। ভালো থাকবেন। প্রশ্নের জন্য আপনি অপেক্ষা করছেন, এবার প্রশ্নের জন্য আমি ঘোষণায় চলে যাচ্ছি। চলছে প্রশ্নোত্তর পর্ব। আমরা খুব তাড়াতাড়ি আগামী। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন কি? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, 1899 বাংলা মায়ের বিখ্যাত দুই সন্তান জন্ম নিয়েছিলেন, একজন জীবনানন্দ দাশ আর একজন নজরুল ইসলাম। প্রথম পর্বে জীবনানন্দের ছড়া পালক যেটা লেখা হলো, তাতে আমরা পেলাম জীবনানন্দ এবং নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথের অনেকখানি ছোঁয়া। পরবর্তীকালে অনেকটাই পাল্টে গেলেন। একজন বিখ্যাত মানুষ কি এইভাবেই নিজেকে পাল্টাতে পারেন? এই পাল্টানোর কারণটা কি ছিল জীবনানন্দ দাশের? যে কারণ মহাপৃথিবী, বেলা অবেলা, কাল বেলা কিংবা
বনলতা সেন সব সময় তিনি অন্য ধরনের, সেখানে আর কিন্তু রবীন্দ্রনাথও নেই, সেখানে আর নজরুলও নেই, সম্পূর্ণ অন্যভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন। রবীন্দ্রনাথ কালের একজন শ্রেষ্ঠ কবি হিসেবে এই কবি ভাষাকে আবিষ্কার করার মুন্সিয়ানা তার কতখানি, সেখানে কি ইংরেজি সাহিত্য যুক্ত ছিল নাকি তার নিজের কোনো ঐতিহ্য যুক্ত ছিল, এই ব্যাপারে যদি আপনি আলোকপাত করেন একজন কবি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইছি। ধন্যবাদ, অনেক ভালো এবং গভীর প্রশ্ন। তার আগে আমি বলি যে বহরমপুরের কথা বলছেন, নজরুল কিন্তু বহরমপুর জেলেও ছিলেন এবং বহরমপুর জেল থেকেও তিনি বেরিয়েছিলেন এবং নলিনাক্ষে সরকার সেনের বিয়েতেও তিনি তখন গিয়েছিলেন। তো যাই হোক, বহরমপুরের সঙ্গেও নজরুলের একটি বড় সম্পর্ক আছে। সেটি আমরা বহরমপুর নজরুলকে স্মরণ করছে, এটিও আনন্দের। আর যে বিষয়টি আসলে প্রশ্নটি আসলে খুবই গভীর এবং তাৎপর্যপূর্ণ এবং অব্যাখ্যীয় বলা চলে। তার কারণ হলো কবি মানুষটি আসলে আমরা ঠিক পুরোপুরি আবিষ্কার করতে পারি না। কবিকে এবং কবির রচনার পরেই শুধু আমরা তা ব্যাখ্যা করতে পারি, কারণ যে এটি একটি গভীর মানে আপনার মানে যেটা বলি যে গভীর ডিপ স্ট্রাকচারে এই ভাষা এবং চেতনার যে জন্ম হয়, সেই জন্ম তার কালে, যেমন ধরুন আমি যদি বলি যে শুধু ইংরেজি পাঠের ফলে তার এই কবিতাটা এমন হয়েছিল কিনা, আমি বলছি যে না। কেননা অন্য প্রধান কবিরা যেমন সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, এমনকি অন্য অনেক কবি ইংরেজিতে ওই সময় খুবই ভালো ছাত্র এবং ইংরেজিতেই পড়েছেন, কিন্তু তারাও অনেক বড় কবি এবং তাদেরও অনেক রকম সাহিত্যিক যে শৈলী, ভাষার যে প্রাতিষ্ঠানিকতা, সেটা তৈরি হয়েছিল। কিন্তু জীবনানন্দ দাশের মতো হয়নি। তার একটি কারণ আমি যেটা আমার আলোচনায় বলেছি, যে জীবনানন্দ দাশ একই সঙ্গে সম্ভবত তিনি মূলত রবীন্দ্রনাথ নজরুল যে ধারার কবি হয়েছিলেন, অর্থাৎ পাঠের সঙ্গে যুক্ত হয়েছিল তার নিজের কাল এবং তার নিজের সাহিত্য এবং নিজের জীবন যন্ত্রণা এবং তার নিজের যে সাহিত্যের একটা ইতিহাসের মধ্যে দিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন। যার ফলে যেমন জীবনানন্দ দাশের চেয়ে তো রবীন্দ্রনাথ নিজে মাত্র 17 বছর বয়স, সেটা তো আর বেশি বয়স না, 17-18 বছর বয়সে তিনি ইংল্যান্ডে থাকছেন। তার আগে বাড়িতে ইংরেজি শিখছেন, তিনি মাদ্রাজে যে ইংরেজি শিখছেন, আনাতরকরের কাছে ইংরেজি শিখছেন এবং তিনি কয়েকটা ডক্টর স্কটের বাড়িতে থাকছেন, তার মেয়েদের কাছে ইংরেজি শিখছেন। কিন্তু রবীন্দ্রনাথ ইংরেজি শিখছেন বটে, এবং যখন ফিরে আসছেন তখন ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথকে তার বিশেষ করে বৌদিরা বলছেন, তার গান শুনে বলছে যে সে রবি তো আসলে ম্যামদের গান গায়। কিন্তু আমরা যখন শুনি তখন মোটেও আমাদের কাছে সেটি মনে হয় না, কেননা এটি তারা তখনকার কালে সেটা একটা ইন্টারাকশনটা হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথের যে প্রকাশটা মূলত হলো যেটি তার আদি সাহিত্য পাঠ বা বাংলা সাহিত্য পাঠ এবং তার একটা নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলা। জীবনানন্দ দাশ যত না বৈশ্বিক হয়ে উঠেছিলেন, তার চেয়ে অনেক বেশি হয়ে উঠেছিলেন। তার পাঠের অভিজ্ঞতা ছিল, কিন্তু তার হৃদয়টি ছিল হলো রূপসী বাংলা, বা হলো মানে ভাটফুল কেঁদেছিল বেহুলার পায়। এই যে ইন্দ্রের সবাই ভাটফুল মানে মানে ইন্দ্রের সবাই তার মানে মৃত স্বামীর প্রাণ সঞ্চারের জন্য যে বাংলা যার পায়ে নাচতে পারে, তার মানসিকতাকে আসলে বোঝার জন্য আমাদেরকে, আমার মনে হয় যে এই যে 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 কথা আমি বলেছি যে বাংলার যে বাগধারা, বাংলার যে ভাষার যে শৈলী তিনি ব্যবহার করছেন, সে ইংরেজির সঙ্গেই তুল্য নয়। যদি তা হতো, আমি আমার দু একটা লেখায় বলেছি কথা বলতে গিয়ে, যে আমরা যদি আমাদের মতো মানে আমি নিজেকেও এভাবে বলেছি যে আমাদের মতো বুদ্ধদেব বসু না হয়ে আমাদের মতো ছোট লোকরাও যদি ইংরেজি জানতো, তাহলে হয়তো ধূসর পাণ্ডুলিপিকে
তখনই একটি নস্যাৎ করে দিয়ে কবিতা পত্রে লিখতাম যে কেননা কাব্যস্যা তো থাকার কথা ছিল বুদ্ধদেব বসুর সঙ্গে জীবনানন্দ দাশের, এবং তিনি তো ইংরেজিটা ভালোই জানেন, এবং এমন জানেন বলা হয় যে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মানে বুদ্ধদেব বসুর রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু বুদ্ধদেব বসু এলিয়টের নাম হয়তো দু একবার বলেছেন, কিন্তু কোথাও কিন্তু বলেননি যে জীবনানন্দ দাশের এই ডিকশন ভাষা শৈলীটা ইংরেজি থেকে গড়ে উঠেছিল। কিন্তু ইংরেজি জানা আমাদের সময়ের কালের মানুষেরা আসলে এইভাবে জীবনানন্দ দাশকে আসলে বেড়ে ওঠার ক্ষেত্রে হয়তো একটি বাধা দান করতে পারত। সুতরাং সেদিক থেকে আমি বলি যে আগের যে আলোচনা আমি করেছি সেই আলোচনার সঙ্গে যুক্ত হয়ে ইংরেজি জানা, একটা ব্রহ্ম সমাজে পিতার যে মানে তার যে একটি ধার্মিক অবস্থান, মায়ের যে আকাঙ্ক্ষা, সকল কিছু আসলে তার চরিত্রের মধ্যে এসেছিল, যেটা বাংলার একটি নিম্নবর্গ থেকে উচ্চ বর্গ এবং শিক্ষিত সমাজ এবং একটি ভালো করতে চাওয়া সমাজের এই হলো আমার মনে হয়। কবি হিসাবে আমি এটা অনেকবার ভেবে আমার কাছে মনে হয়েছে এটাই ছিল জীবনানন্দ দাশের নিজের গড়ে ওঠা এবং তার যন্ত্রণা এবং তার নিজের ভাষার সাহিত্য। এমনকি জীবনানন্দ দাশের যদি আমরা গল্প প্রবন্ধগুলি পড়ি, সেই প্রবন্ধে কিন্তু বিষয়টা এইভাবে আছে। এমনকি তিনি যখন বিশেষ করে রূপসী বাংলা লিখছেন, তিনি কিন্তু হাজার বছরের বাংলার যে ইতিহাসের সময় কাল চেতনার মধ্যে দিয়ে যে সময় লোকের উদ্ভব হয়, সেই সময়কে তিনি ধারণ করতে চেয়েছেন। এটি হয়তো ধারণ করতে চাওয়া এবং তার মানসিক যে মানে নির্মিতি কারণেই হয়তো জীবনানন্দ দাশ হয়েছেন। ধন্যবাদ মাননীয় মুজিব মাহমুদ মহাশয়। আগামী দিনেও আপনাকে এভাবে পাবো। ধন্যবাদ।